তাহলে ক্লাস 10 এর আগের দিন পরিবেশের জন্য ভাবনা, ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে ওজোন স্তর ধ্বংস কিভাবে হয়, ধ্বংসে কোন কোন গ্যাস দায়ী, মানুষ কিভাবে দায়ী, প্রাকৃতিকভাবে কিভাবে ধ্বংস হয়, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, অর্থাৎ ধ্বংস হলে কি ঘটবে। আচ্ছা, ধ্বংস হলে অতিবেগুনি রশ্মির প্রধান কাজ কি? ওজোন স্তরের প্রধান কাজ কি? অতিবেগুনি রশ্মি শোষণ করা। এবারে যখন ওজোন স্তর ধ্বংস হবে তখন অতিবেগুনি রশ্মি শোষিত হবে নি, সরাসরি ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে। ভূপৃষ্ঠে এসে পৌঁছালে কি হবে, বিভিন্ন টাইপের যে ইউভি রশ্মি আছে, ইউভি এ বা ইউভি বি, ইউভি সি, ঠিক আছে, 3 রকম ইউভি রশ্মি হয়, অতিবেগুনি রশ্মি হয়। তাদের আলাদা আলাদা ভাবে ক্ষতিকারক প্রভাব লক্ষ্য করা যায়। প্রথম ইউভি এ 315, এটা আগেও লিখেছিলাম, 320 বা 315 থেকে 400 ন্যানোমিটার এর তরঙ্গ দৈর্ঘ্য হয়। আর ইউভি এ ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি এসে পৌঁছায়। ইউভি এ ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পৌঁছায়, ঠিক আছে। মানে এইটা ইউভি এ ওজোন স্তর দ্বারা টোটালি শোষিত হয়নি প্রায়, ঠিক আছে। ইউভি রশ্মির ক্ষতিকার, এটা যখন ভূপৃষ্ঠে এসে পৌঁছাইবে, যখন মানুষের, এগুলা যেগুলা লিখছি সব মানুষের ক্ষেত্রে, ঠিক আছে। মানুষের ত্বকে এসে পড়লে কি হবে, ত্বক কালো হয়ে যাবে, যেটাকে বলে ট্যানিং। অনেকে অনেক সানস্ক্রিন টিম সব ইউজ করে না রোদে যাওয়ার আগে, তার মূল কারণ হচ্ছে তার চামড়ায় ট্যানিং না ধরা। ট্যানিং মানে কালা কালা দাগ হয়ে যাবে, কালো কালো দাগ হয়ে যাবে, ঠিক আছে। এরপর অকাল বার্ধক্য, মানে খুব কম বয়সে বুড়ো হয়ে যাওয়া, এরও মেন কারণ। দীর্ঘদিন ধরে যদি ইউভি এ শোষিত হয় শরীরে, তখন অকাল বার্ধক্য লক্ষ্য করা যাবে। এছাড়াও দীর্ঘদিন যদি ইউভি এর সামনে থাকো, মানে যারা রোদে কাজ করে, দীর্ঘদিন ধরে রোদে কাজ করে, রোদে যখন কাজ করবে তখন তাদের ত্বকের ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, ঝুঁকি বাড়ে। এছাড়া চোখে ছানি পড়ার সম্ভাবনা বাড়ে, যেটাকে বলা হয় কন্টারাক্ট, চোখে ছানি অর্থাৎ আবঝা আবঝা দেখা, চোখে ছানি পড়ে যায় ইউভি এর প্রভাবে। ইউভিবি, ইউভিবি হচ্ছে 280 থেকে 315 ন্যানোমিটার মধ্যে থাকে তরঙ্গ দৈর্ঘ্য ইউভিবি। এটা হচ্ছে আংশিক ওজন ওজন দ্বারা শোষিত হয়, ওজন স্তর দ্বারা আংশিক ভাবে শোষিত হয়, মানে বেশিরভাগটাই কি হয়, ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এর ক্ষতিকারক প্রভাব কি কি? ত্বক পুড়ে যায়, ইউভিবি এসে ত্বকে পড়লে ত্বক পুড়ে যায়, যাকে বলা হয় সানবার্ন, ঠিক আছে। তারপর ডিএনএ দ্বারা শোষিত হয়, এই ইউভিবি ডিএনএ দ্বারা প্রচুর পরিমাণে শোষিত হয়, দিয়ে ডিএনএ ক্ষতিগ্রস্ত করে, ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে, আমাদের কোষের মধ্যে যে ডিএনএ থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর ত্বকের ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে এই ইউভিবি। ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্যান্সার তো হবেই। আর চোখে প্রদাহ হয়। এরপর ইউভিসির ক্ষতিকারক প্রভাব দেখাচ্ছি, আর সঙ্গে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর উপরে ইউভি রশ্মি কিভাবে প্রভাব ফেলে সেগুলো আলোচনা করছিলেন। এরপর ইউভিসি, এটা হচ্ছে 100 থেকে 280 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হয়। এইটা সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক। ইউভিসি হচ্ছে সবচেয়ে শক্তিশালী আর বিপজ্জনক, কিন্তু এটা ওজোন দ্বারা পুরোপুরি শোষিত হয়। ওজোন গ্যাস যে অতিবেগুনি রশ্মি শোষণ করে তার মধ্যে ইউভিসি কে সবচেয়ে বেশি, অর্থাৎ ইউভিসি কে প্রায় পুরাটাই শোষণ করে নেয়। আর যদি না শোষণ করতো, অর্থাৎ ওজোন স্তর যদি ধ্বংস হতো, তাহলে ইউভিসি এসে পড়তো ভূপৃষ্ঠে, মানে পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছাইতো। আর এ যেহেতু পুরোপুরি শোষিত হয় তাই ভূপৃষ্ঠে প্রায় পৌঁছায় না, ঠিক আছে। আর যদি ধ্বংস হতো তাহলে এটা পৌঁছাতো, তখন কি কি হতো, ত্বক আর চোখের মারাত্মক ক্ষতি হয়। এ ত্বক আর চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে। যত ইউভি রশ্মি আছে সব ত্বকের আর চোখের দুটার জন্যই ক্ষতিকর, ঠিক আছে। এরপর এর শক্তি এত বেশি যে অণুজীব মেরে ফেলার ক্ষমতা রাখে, অণুজীব ধ্বংস করতে ইউভিসি কাজে লাগে, ঠিক আছে। ক্লাস 9 ছিল না, জল পরিষ্কার করতে ইউভিসি রশ্মি ব্যবহার করা হয়, অর্থাৎ জীবাণু মারার জন্য। ইউভিসি মাধ্যমে একটা স্তম্ভ থাকে, তার মধ্যে জল গেলে কি হবে, তার সব জীবাণু মারা যাবে। হ্যাঁ, তো যদি ইউভিসি ভূপৃষ্ঠে এসে পৌঁছাইতো তাহলে সব আমাদের চারপাশে পরিবেশে মানে অসংখ্য জীবাণু আছে, তাই তো,
অণুজীব অসংখ্য আছে, তাদের মধ্যে অনেকে উপকারী আছে, অনেকে অপকারী আছে, সবই মারা যেত। অর্থাৎ যে প্রাণী রাজ্যের যে ৩টা যে রাজ্য হয়, সব এককোষী যে জীব, সেগুলোই তো অণুজীব। সব যদি মারা যেত, তখন বিয়োজকের ভূমিকা কেউ পালন করতে পারত না। অর্থাৎ কোনো মৃতদেহ হঠাৎ করে মাটি দিয়ে মিশতে পারতো না। অনেক প্রবলেম হতো, ঠিক আছে? আরো অনেক প্রবলেম হতো এগুলা। তাহলে ওজোন স্তর খুবই গুরুত্বপূর্ণ। ধ্বংস হলে তার অনেক ক্ষতিকারক প্রভাব দেখা দিতে পারে। অন্যান্য জীব, অন্যান্য জীবের ক্ষেত্রে সামুদ্রিক প্ল্যাঙ্কটন ছোট 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 জীব যখন ইউভি রশ্মি এসে প্ল্যাঙ্কটনের উপরে পড়ে, প্ল্যাঙ্কটন মারা যেতে পারে। ফলে সামুদ্রিক মাছ ও প্রাণীর খাদ্য, এই প্ল্যাঙ্কটন হচ্ছে মাছ এবং প্রাণীর খাদ্য হিসাবে এসে, তারা এগুলাকে খেয়ে বেঁচে থাকে। ছোট ছোট প্রাণী আর জীব। প্রাণীকে বলা হয় জু প্ল্যাঙ্কটন, আর উদ্ভিদকে বলা হয় প্রাণী অথবা উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন, ছোট ছোট উদ্ভিদ, ছোট ছোট। এছাড়া গাছের যদি পাতার উপরে আইসা ইউভি রশ্মি পড়ে, তাহলে তার সালোক সংশ্লেষ আর ঘটেনি, ক্লোরোফিল নষ্ট করে দেবে। এর ফলে উদ্ভিদের বৃদ্ধির হারও কমে যাবে। বুঝা গেল? এগুলো হচ্ছে ওজোন স্তর ধ্বংসের বিভিন্ন ক্ষতিকারক প্রভাব। এরপরে দেখো গ্রিন হাউস ইফেক্ট কি জিনিস। গ্রিন হাউস কি জিনিস আর গ্রিন হাউস ইফেক্ট কি জিনিস দেখো। গ্রিন হাউস ইফেক্ট, আচ্ছা গ্রিন হাউস ইফেক্ট বুঝার আগে গ্রিন হাউস কি জিনিস। শীত প্রধান দেশে, সেখানে কি হয়, চাষবাসের জন্য, ঠিক আছে, চাষবাসের জন্য যে পরিমাণ তাপ লাগে, সেই তাপটা সেখানে উপযুক্ত তাপ থাকেনি। শীত প্রধান দেশে কি মাইনাস টেম্পারেচার থাকে বেশিরভাগ, তো সেখানটায় শাকসবজি চাষের জন্য যে তাপটা লাগে, সেইটা করার জন্য একটা কাঁচের ঘর করায়, ঠিক আছে? কাঁচের ঘরের ভিতরে সবজি চাষ করায়। কাঁচের ঘর কেন করা হয়? মোটা কাঁচের ঘর। কাঁচের ঘরের বৈশিষ্ট্য কি, কাঁচের মধ্য দিয়ে সূর্য থেকে যে অবলোহিত রশ্মি, মানে যেটা আসলে তাপের জন্য দায়ী, অবলোহিত রশ্মি হচ্ছে তাপটা হচ্ছে অবলোহিত রশ্মি আকারে আসে, ঠিক আছে, ইনফ্রারেড রে। সেটা যখন কাঁচের মধ্যে দিয়া প্রবেশ করতে চায়, তখন সহজেই প্রবেশ করতে পারে। কেন? সূর্য থেকে যেটা আসে সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য কম, সহজেই ভেদ করে চলে আসে। কিন্তু যখন ভূপৃষ্ঠ গরম হওয়ার পরে ভূপৃষ্ঠ থেকে যখন যেটা যাবে ফেরত হয়ে, সেইটা তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হয়। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য সেটা বাধাপ্রাপ্ত হয়ে যায় ওই কাঁচের ঘরের মধ্যে। যে কাঁচের ঘরে একটা নির্দিষ্ট টেম্পারেচার সবসময় বজায় থাকে। এই ঘরকে বলা হয় সবুজ ঘর বা গ্রিন হাউস, ঠিক আছে? এখানে শাকসবজির চাষ হয়, সবুজ উদ্ভিদ, এই জন্য এর নাম কি গ্রিন হাউস। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া প্রাকৃতিক ভাবেও ঘটে পৃথিবীর উপরে। কিভাবে ঘটে? ভূপৃষ্ঠ ঘিরে বিভিন্ন গ্যাস আছে, ওজোন গ্যাস, তারপর কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সিএফসি, জলীয় বাষ্প, H2 মানে জলীয় বাষ্প, বা মিথেন। এইসব গ্যাসের পরিমণ্ডল সূর্য থেকে আসা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের অবলিত রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে দেয়, বাধা দেয়নি, আসতে দেয়। কিন্তু ভূপৃষ্ঠ থেকে বিকিরিত বড় তরঙ্গ দৈর্ঘ্যের অবলিত রশ্মিকে সহজে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। তাহলে বিকিরিত যে রশ্মিটা আছে, অবলোহিত রশ্মি, তার বেশিরভাগ অংশই কি করে, এইসব গ্যাস শোষণ করে নেয়, ঠিক গ্রিন হাউসের মতো শোষণ করলে। ফলে ভূপৃষ্ঠ সহ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু কি থাকে, গরম থাকে। এইসব গ্যাস তাপ শোষণ করে। অবলোহিত রশ্মি শোষণ করা মানে কি, তাপকে শোষণ করে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট, এবং এই গ্যাসগুলিকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। এর মধ্যে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করে সে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই জন্য একে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস। আর CH4 ও অনেকটাই ভূমিকা পালন করে। আর CH4 মিথেন হচ্ছে একটা জৈব যৌগ, এই জন্য প্রধান জৈব গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন, ঠিক আছে? এটা একটা যেহেতু জৈব যৌগ, প্রধান জৈব গ্রিন হাউস গ্যাস কি হবে, মিথেন। আর যদি বলে প্রধান গ্রিন হাউস গ্যাস, সেটা হবে CO2। এই গ্রিন হাউস ইফেক্টের জন্য, আচ্ছা গ্রিন হাউস ইফেক্টের জন্য নয়, গ্রিন হাউস ইফেক্ট তো খুবই দরকারি জিনিস, জীব বেঁচে থাকার জন্য গ্রিন হাউস ইফেক্ট লাগবে। এবারে যদি আমি গ্রিন হাউস গ্যাস গুলার যদি পরিমাণ বাড়াই, CO2 পরিমাণ যদি বাড়াই, বেশি পরিমাণ যদি আমি কয়লার দহন, বিভিন্ন জ্বালানি, জীবাশ্ম জ্বালানি দহন করি, সেখানে কি উৎপন্ন হবে, সব কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে।
আর কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা গ্রিন হাউস গ্যাস, তার পরিমাণ বাড়া মানে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়া। ঠিক আছে, এই বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার ঘটনাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। সেটা নিয়ে আলোচনা করছিল। এরপরে দেখ বিশ্ব উষ্ণায়ন হচ্ছে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যা কিছু ঘটছে, কলকারখানা হোক, গাড়ি যানবাহন হোক, সবই তো মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ। এর ফলে কার্বন ডাইঅক্সাইড সহ নাইট্রোজেন ডাইঅক্সাইড এইসব গ্যাস বা সিএফসি গ্যাস, মিথেন গ্যাস, এগুলার পরিমাণ বাড়ছে ক্রমশ বায়ুমণ্ডলে। এর ফলে গ্রিনহাউস প্রভাবও বাড়ছে। গ্রিনহাউস গ্যাস বাড়লে গ্রিনহাউস প্রভাব বাড়বে, আর গ্রিনহাউস প্রভাব বাড়া মানে কি? তাপমাত্রা বাড়া। তার ফলে বেড়ে গিয়ে বায়ুমণ্ডল তথা পৃথিবীর গড় উষ্ণতা ক্রমাগত বৃদ্ধির ঘটনা ঘটছে। ঠিক আছে, যে ঘটনা ঘটছে তাকেই কি কইব? বৃদ্ধির যে ঘটনা ঘটছে তাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। ঠিক আছে, এর প্রভাব কি? তো বিজ্ঞানীদের মতে 2050 সালে, এখন বর্তমান পৃথিবীর গড় উষ্ণতা কত? 15°C। ঠিক আছে, গড় উষ্ণতা এখন 15°C। 2050 সালে এটা বেড়ে গিয়ে কত হবে? 2 থেকে 4°C বৃদ্ধি পাবে, অর্থাৎ 17 থেকে 19 পর্যন্ত হতে পারে। যার ফলে কি কি ঘটবে উষ্ণতা বাড়ার ফলে? আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং মানেই কি? উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর কি কি প্রভাব দেখা দিবে? মেরু প্রদেশের বরফ গলে গিয়ে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। মেরু প্রদেশের বলতে উত্তর মেরু, দক্ষিণ মেরু, বেশিরভাগ বরফে ঢাকা। সেই বরফগুলা গলে গিয়ে কি হবে? সমুদ্রের জলে মিশবে, ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। সমুদ্রের জল পরপর মানে উপরিতলটা পরপর লেভেল বাড়বে আর কি, যাকে বলে জলতল বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে? ভূপৃষ্ঠের নিচু এবং সমুদ্রের নিকটবর্তী অঞ্চলগুলা জলমগ্ন হবে, জলের তলায় চলে যাবে। তাহলে ভূপৃষ্ঠে থাকার জায়গায় এমনিতে মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা বা অন্যান্য প্রাণীর সংখ্যা, যাই মানুষের সংখ্যাই যদি ধর, মানুষের সংখ্যা বাড়ছে, যদি ভূপৃষ্ঠে এখন থাকালেই বিভিন্ন সমস্যা, তাই তো? তখন এরকম যদি চলতে থাকে, যদি ভূপৃষ্ঠের কিছু অংশ জলমগ্ন হয়, তাহলে থাকার জায়গা আরো শর্ট হবে, আরো ক্ষতিকারক, মানে আরো কি হবে? থাকার জন্য অনেক প্রবলেম দেখা দিবে। গবেষক ডেনিস মার্ফের মতে 44% স্তন্যপায়ী আর 23% বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হবে যদি এই ঘটনা ঘটে 2050 সাল অব্দি। যদি ক্রমাগত বাড়তে থাকে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে, তাহলে গ্রিনহাউস ইফেক্ট বাড়তে রইবে, যার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের জন্য কি হবে? 44% স্তন্যপায়ী বা 23% বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হবে। আর বিভিন্ন যে ঘূর্ণিঝড় আছে পৃথিবী জুড়ে, অনেক নাম আছে, টর্নেডো, অনেক রকম নাম দেওয়া হয় তো ঘূর্ণিঝড়, সেইগুলোর গতিবেগ প্রচুর বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন যে পরিমাণ গতিবেগ আছে তার থেকে আরো বেশি হবে তাপমাত্রা বাড়ার ফলে। এগুলা কমানোর উপায় দেখ, এগুলো কিভাবে কমানো যায় এই ক্ষতিকারক প্রভাব। আচ্ছা দেখ, গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব পুরোপুরি তো কমানো যাবে না, তো কমানোর কিছু কিছু পুরোপুরি মানে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিছু উপায় আছে যেগুলা একটু একটু আধটু কি হয়, তাকে কন্ট্রোল করতে পারবো, নিয়ন্ত্রিত করতে পারবো, পুরোপুরি ভাবে পারবো না। যেরকম ধর, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার মানে কি? সেখানে CO2, জীবাশ্ম জ্বালানি পুড়ালে CO2 উৎপন্ন হয়, তার পরিমাণ কমে যাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে। অপ্রচলিত শক্তি, জীবাশ্ম জ্বালানির বদলে যদি অপ্রচলিত শক্তি ব্যবহার করা হয়, অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্রে যদি আমি তাপবিদ্যুৎ কেন্দ্রের জায়গায় যদি আমি সৌরশক্তি ব্যবহার করি বা পারমাণবিক শক্তি ব্যবহার করি, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি। ঠিক আছে, এগুলা যদি ব্যবহার করি বা বায়ু শক্তি ব্যবহার করি, তাহলে অনেকটা CO2 পরিমাণ কমে যাবে। এরপরে বনভূমি রক্ষা করতে হবে, অর্থাৎ গাছকে বাঁচাতে হবে, আর বনসৃজনে জোর দিতে হবে, বন বাড়াতে হবে। বনসৃজন মানে বন তৈরি করা। ফ্রেয়ন, তারপর সিএফসি, এগুলা কোথায় থাকে? বেশিরভাগ বডি স্প্রে, তারপর সিএফসি তো রেফ্রিজারেটর, সেগুলোতে থাকে। ইত্যাদি ব্যবহার কমাতে হবে।
শিল্প কলকারখানায় দূষণ গ্যাস পরিশোধনের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, মোটর গাড়ির ব্যবহার কমাতে হবে। এইসব উপায় যদি আমরা অবলম্বন করি, ঠিক আছে, তাহলে কিছুটা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কমানো সম্ভব হবে। এরপর শক্তির যথাযথ ব্যবহার দেখো, এরপরে দেখো জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি জিনিস? প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অর্থাৎ ভূমিধস, তারপর ভূমিকম্প, এসব প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে অনেক সময় কি উদ্ভিদ বা প্রাণী চাপা পড়ে। এই চাপা থাকা অবস্থায় লক্ষ লক্ষ বছর ধরে এরকম চাপা থাকলে সেগুলা ভূ অভ্যন্তরের অর্থাৎ মাটির নিচের চাপ, তাপ এবং ব্যাকটেরিয়ার দ্বারা পাচিত হয়ে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়, দিয়ে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানিতে রূপান্তরিত হয়। এইসব জ্বালানিকে কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, এর মধ্যে তাহলে উদাহরণ কি? জীবাশ্ম জ্বালানি কারা? কয়লা, পেট্রোলিয়াম অর্থাৎ পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো পেট্রোলিয়ামের মধ্যে পড়ে। আর প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, এগুলো সব জীবাশ্ম জ্বালানি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হয় মিথেন, মিথেন গ্যাস। এরপর জ্বালানির তাপন মূল্য কাকে বলে? একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি, একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি, তরল বা কঠিন যদি জ্বালানি হয় তখন একক ভর অর্থাৎ 1 কেজি বা 1 গ্রাম, এবং এসটিপিতে একক আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানির দহন করে। এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। যখন আমি গ্যাসীয় জ্বালানি নিব, গ্যাসীয় জ্বালানি নিলে তখন কি হবে? এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0°C আর প্রেসার মানে 1 atm চাপ থাকতে হবে, মানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে, সেই চাপ আর 0°C উষ্ণতায় যদি একক আয়তনের কোনো গ্যাস নেই, একক আয়তন 1 লিটার, একক আয়তন গ্যাসকে দহন করে অর্থাৎ পুড়িয়ে যে পরিমাণ তাপ শক্তি পাই তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। যদি কঠিনের হয়, কঠিনের 1 কেজি বা 1 গ্রাম, আর গ্যাসের ক্ষেত্রে 1 লিটার, ঠিক আছে, বা 1 সেমি কিউব, 1 মিটার কিউব বা ঘন মিটার দিয়ে যে পরিমাণ তাপ শক্তি পাবো সেটা হবে তাপন মূল্য। এসআই তে এর একক কি হয়? জুল পার কেজি। তাপের এসআই একক জুল, আর ভরের এসআই একক হচ্ছে কেজি। সিজিএস একক হয় তাপের এসআই একক ক্যালোরি, আর সিজিএস একক গ্রাম, ক্যালোরি পার গ্রাম। এছাড়াও অনেক একক আছে, যেরকম আমি ক্যালোরি পার লিটার দিতে পারি, ক্যালোরি পার মিটার কিউব দিতে পারি, ঠিক আছে, প্রতি একক আয়তনে। কিসের ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে। এরপরে দেখো তাপন মূল্য। তাপন মূল্য অনুযায়ী কয়লাকে 4টা ভাগে ভাগ করা হয়। কয়লার 4টা ভাগ হয়। এছাড়াও আমি অন্যান্য যে গ্যাস মানে জ্বালানি আছে তাদের তাপন মূল্য অনুযায়ী ভাগ করে দেখাচ্ছি কোনটা ভালো কোনটা খারাপ জ্বালানি। তো দেখো কয়লার 4টা যে ভাগ বলছিলাম, 4টা ভাগ কি কি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। অ্যান্থ্রাসাইটে সবচেয়ে সবচেয়ে তাপন মূল্য সবচেয়ে বেশি। অ্যান্থ্রাসাইটে কয়লার পরিমাণ, কয়লা অর্থাৎ কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে। এর তাপন মূল্য কত হয়? 32,500 থেকে 34,000 কিলোজুল পার কেজি। তাহলে সবচেয়ে ভালো মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর পিট। পিট সবচেয়ে সবচেয়ে খারাপ কয়লা, এটাতে কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে আর এর তাপন মূল্য অনেক কম, 7,000 কিলোজুল পার কেজি। এরপর পেট্রোলিয়ামের যে ভাগগুলো আছে, প্রথম সবচেয়ে ভালো তাপন মূল্য কার? পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাসের 50,000 কিলোজুল পার কেজি। পেট্রোল বা গ্যাসোলিনের 48,000, কেরোসিনের 46,200, আর ডিজেলের কত? 44,800। এরপর দেখো আদর্শ জ্বালানি। আদর্শ জ্বালানির কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আদর্শ জ্বালানি তাকেই বলবো যেটা সহজলভ্য হবে, মানে সহজে আমি পেতে পারবো, আর নিরাপদ। ব্যবহার কি হবে? ব্যবহার করা নিরাপদ হবে, কোনো ভয় থাকবে না, বিপদ কম থাকবে আর কি। তারপর তাপন মূল্য খুব ভালো হতে হবে, উচ্চ তাপন মূল্য, মানে কম পুড়িয়ে বেশি তাপ যাতে পাই, তাপন মূল্য উচ্চ দরকার। কম জ্বলনাঙ্ক, মানে সহজে যাতে জ্বলে। কয়লাকে আগুন ধরাতে গেলে মানে জ্বালাতে গেলে প্রথমে অনেক পরিমাণ তাপ দিতে হয়, ঠিক আছে। কয়লা তাহলে আদর্শ জ্বালানি নয়। কম জ্বলনাঙ্ক হতে হবে, কম দূষণ সৃষ্টিকারী হতে হবে। দূষণ সৃষ্টিকারী অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস কম যাতে নির্গত হয়।
তারপর জলীয় বাষ্প মুক্ত হতে হবে, জলীয় বাষ্প থাকা চলবে না। যখন জ্বালানি দহন হবে তখন যাতে জলীয় বাষ্প মুক্ত না হয়। এরকম কিছু গ্যাস মানে এরকম কিছু জ্বালানির উদাহরণ হচ্ছে সিএনজি, হ্যাঁ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই যে পেট্রোলিয়াম গ্যাস একে তরলীকৃত অবস্থায় করলে তার নাম এলপিজি, যেটা রান্নার কাজে গৃহস্থালিতে ব্যবহার হয়। এরপর প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে আদর্শ জ্বালানির উদাহরণ। আচ্ছা, আজকে এখান অবধি থাক, পরের দিন এরপরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অপ্রচলিত শক্তির কিছু নাম এবং তাদের ব্যবহার। আজকে এখান অবধি, ঠিক আছে।